জয় হিন্দ। আজকে ভারতীয় ভূগোলের প্রথম ক্লাস। তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা কোথা থেকে পড়তে শুরু করব আমরা সেটা জানব। তার আগে আমাদেরকে জানতে হবে যে ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে আমরা এই বিষয়ে পড়ছি। এটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের ভূগোল সম্পর্কে আমরা পড়ছি। তাহলে এর ভূগোল সম্পর্কে যদি পড়তে যাই, এটিকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি সেই ভাগ হিসেবে আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা দেখব যে এর এক নম্বর পয়েন্টে আসে যে 43% হচ্ছে সমতল। সমতল কাকে বলছি পরে বলছি বা বলে দিচ্ছি। সমতল হচ্ছে ময়দান, মাঠ। আমরা যেদিকে তাকাবো একবারে সমান জমি আমরা দেখতে পাবো। ভারতবর্ষে 43% আছে। 2 নম্বরে চলে আসি। 43% যখন আসে তো 2 নম্বরে চলে আসি। এরপরে হচ্ছে যে মানে মালভূমি। কি মালভূমি আছে 27%। কত পার্সেন্ট? 27% হচ্ছে মালভূমি। স্পেলিংটা ভুল হয়ে গেল, সরি। 7% মালভূমি। তাহলে 7% যদি মালভূমি হয়, মালভূমি বলে ওকে যে পাহাড়ের মতো খুব উঁচু না, পর্বতের মতো খুব উঁচু না, একটা মাঝ বরাবর এরকমভাবে ঢালুন, আর এর উপরে সমস্ত কিছু বসবাস করতে পারে, তাকে আমরা মালভূমি বলি। আর যদি পাহাড় হয় ওটা ছোঁচলা হয়ে উঠবে, ওর উপরে কিছু বসবাস করতে পারবে না। আর পর্বত হলে অনেক উপরে উঠে যাবে এবং মানে আকাশে মেঘের সঙ্গে মনে হবে যে ছুঁয়ে গেছে, ওইটাও কিন্তু মালভূমি না। মালভূমি হচ্ছে এরকম, মানে এরকমভাবে বেঁচে থাকবে, মাঝখানটা উপরে সমান, এখানটায় সব কিছু মানে মানুষ বসবাস করতে পারবে, এয়ারপোর্ট তৈরি হবে, ট্রেন গাড়ি সব কিছুই কিন্তু সম্ভব মানে মালভূমিতে। তারপরে হচ্ছে যে 3 নম্বর পয়েন্টে আসি যে হচ্ছে বড় পর্বত। কত পর্বত? কি পর্বত? বড় পর্বত। পর্বত হচ্ছে কত? 10%। তো মনে রাখার আগে মানে এরকম পয়েন্টগুলো কম মনে রাখবে। প্রথমে মনে রাখবে 10%, কিন্তু 10.7%। কত? 10.7% হচ্ছে পর্বত। এটা কি পর্বত? পর্বত কাকে বলে? পর্বত বলে পাহাড়ের থেকে উঁচুকে পর্বত বলে। পাহাড় হচ্ছে ছোট, পাহাড়ের থেকে বড় উঁচু হচ্ছে পর্বত। তারপরে 3 নম্বরে আমরা চলে আসি। 4 নম্বরে হচ্ছে যে ছোট পাহাড় কত আছে? ছোট পাহাড় হচ্ছে ঠিক 10%। এটা 10.6%। কি হলো? 10.6% হচ্ছে পাহাড়ের পরে একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে যে মরুভূমি। তাহলে মরুভূমি হচ্ছে যে 11%। মরুভূমি কত? কি 11%। মরুভূমি। এবার তোমরা বলবে যে ভারতবর্ষ তো এতগুলো নিয়ে, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ তৈরি, কিছু পয়েন্ট বাদবাকি কিছু আছে, কচ আছে কিছু, এগুলো মরুভূমি আমরা জানবো। তো এবার কোনটাকে কী হিসাবে আমরা পড়তে শুরু করার আগে আমরা জেনে নিই। তাহলে জানার আগে আমাদেরকে 2-3 রকম কালিতে আমাদেরকে রং করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো যে এখানে যেটা দেখছি, এখানটায় যত কিছু আছে একে বলছি আমরা পর্বত। তাহলে আমরা জানতে পারছি এটা হচ্ছে যে পর্বত। খুব একটা নোংরা করব না, এটা হচ্ছে পর্বত। আর এখান থেকে পুরো বাংলা মানে হচ্ছে সমতল। সমতল কোন কোন অঞ্চল? হচ্ছে এখান থেকে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে দিল্লির কিছু অংশ, তারপরে উত্তরপ্রদেশের পর হচ্ছে বাংলা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত হচ্ছে সমতল যেখানে থাকবে সেখানে জমি অনেক হবে, আর জমি অনেক হওয়ার জন্য সেখানে মানে চাষি লোক বা কৃষকরা বেশি থাকবে। আর যেখানে কৃষকরা বেশি থাকবে সেখানে জনসংখ্যা বেশি হবে, কারণ এখানটায় খুব সহজেই সব কিছু উৎপাদন হয়ে যায়। আর উৎপাদন হওয়ার জন্য মানুষ সারভাইভ করতে পারে বা বেঁচে থাকার ক্ষমতা বেশি থাকে, তার জন্য এখানটায় জনসংখ্যা অনেক বেশি। যেমন উত্তরপ্রদেশে 24 কোটি থেকে 25 কোটি জনসংখ্যা, বিহারে হচ্ছে 12 কোটি, বাংলায় হচ্ছে 10 কোটি। গোটা ভারতবর্ষের অর্ধেক জনসংখ্যা এই এলাকায় থাকে, সমতল এলাকায়। এই সমতল এলাকায় যদি ধসে যায় যে না, তো ভারতবর্ষের 150 কোটি যে বলছে মানে মানুষের জনসংখ্যা, তার মধ্যে অর্ধেক ধসে ঢুকে যাবে, পুরো ভারতবর্ষের জনসংখ্যা হবে 70 কোটি।
বুঝতে পারছো? এই সমতল, সমতল যেখানে হবে সেখানে চাষ ভালো হয়, ভালো পশুপালন ভালো হয় এবং মানুষের ঠান্ডা লাগা, জ্বর, ব্যথা শরীরের অসুখও কম হয়। আর অন্যান্য এলাকায় বেশি যেখানটায় পর্বত এলাকায় জনসংখ্যা কম, ঠান্ডা লাগা, অসুখও কম বা অসুখও বেশি, ঠান্ডাতে মেরে দিচ্ছে। আর এখানটায় না লাগছে ঠান্ডা, না লাগছে গরম, সব কিছু নিজের একবারে সময় পারফেক্ট একটা আছে। কোথায়? সমতল এলাকা। তাহলে এরপরে নেক্সট টপিক হচ্ছে যে পাহাড়। এবার ছোট ছোট আমরা কিছু এবার দেখবো যে সমতলের পর হচ্ছে যে আমরা পর্বত। এবার পর্বত দেখা হলো, পর্বতের পর হচ্ছে যে পাহাড়। তাহলে ভারতবর্ষে প্রায় পাহাড় আছে। এটাকে বলছে এই পাশটা, এটা হচ্ছে পশ্চিমঘাট, এটা হচ্ছে পশ্চিমঘাট, আর এটা হচ্ছে যে পূর্বঘাট। এটা হচ্ছে পাহাড়। কিন্তু এর মাঝখানটায় যেটা আছে সেটা হচ্ছে মালভূমি। সেটা কি বলবো আমরা? মালভূমি। মালভূমি। তাহলে মালভূমি, এটা পুরোটাই মালভূমি। এটাকে দাক্কানের মালভূমি দাক্কান দক্ষিণ ভারতকে দাক্কান। এটা অনেক পুরাতন। এখানটায় ভিতরে এত মাটি ভরা আছে, কালো মাটি, পুড়ে একবারে ছাই হয়ে গেছে। এখানটায় কোনো বোরিং, ড্রিল মেশিন কোনো কিছু কাজ চলবে না, মাটি এত শক্ত হয়ে গেছে। এটা দক্কানের পাহাড় বলা হয়। তাহলে এটা হচ্ছে মালভূমি। এটাকে যদি খনন করা হয় তো অনেক অনেক কয়লা বার হবে, এরকম খনিজ তেল বার হতে পারে, আবার এরকম পেট্রোলিয়াম, যত রকম খনিজ পদার্থ আছে, পাথর এখান থেকে বার হতে পারে, কিন্তু খাল খোদাই অসম্ভব, এত শক্ত হয়ে আছে। এটাই মালভূমি। যেখানটায় মালভূমি থাকবে সেখানে খনিজ পদার্থ ভরা থাকবে সেখানটায়। তাহলে বুঝতে পারলাম এখানটায়। তাহলে এটা হচ্ছে মালভূমি, এটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে পূর্বঘাট, এটা হচ্ছে পশ্চিমঘাট, এটা হচ্ছে পূর্বঘাট। এবার এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে বিচ, এগুলো হচ্ছে বিচ ময়দান, এগুলো হচ্ছে বিচ ময়দান, বিচ ময়দান, বিচ। আমি লিখে দিচ্ছি বিচ ময়দান বা সমতল, বিচ সমতল, সমতল। তাহলে এই যে পশ্চিমঘাট আর পূর্বঘাটের ধারে যে সমস্ত জমি আছে সেগুলো হচ্ছে বিচ, এখানটায় অনেক প্রচণ্ড নারকেল গাছ বা এরকম যে সমস্ত বাদাম গাছের আগে যে বালিতে যে সব গাছগুলো তৈরি হয়, এই পশ্চিমঘাটের আর পূর্বঘাটের বেশি হয়। এটা হচ্ছে বিচ ময়দান, বিচ ময়দান। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে কটি ভাগে ভাগ হলো। 1 নম্বর হচ্ছে পর্বত, 2 নম্বর দেখলাম সমতল, 3 নম্বর হচ্ছে যে মালভূমি, 4 নম্বরে আমরা বিচ দেখলাম। আরেকটা হচ্ছে যে 5 নম্বর, যেটা হচ্ছে 5 নম্বর হচ্ছে এখানটায় কিছু গুজরাট রাজস্থান, এখানটায় কিছু গুজরাট রাজস্থান, এখানটায় হচ্ছে মরুভূমি। কচ্ছ পর্যন্ত কি হচ্ছে? মরুভূমি। এখানটায় রাজস্থান আর গুজরাটের কচ্ছ পর্যন্ত কি আছে? মরুভূমি, মরুভূমি। তাহলে আমরা সাধারণত আমরা কয়টি ভাগে দেখলাম? আমরা 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 5 নম্বর মরুভূমি দেখলাম। আর একটা হচ্ছে যে 6 নম্বর দ্বীপ দেখতে পাবো, ছোট ছোট আমরা দ্বীপ। এখানটায় আনন্দমান দ্বীপ আছে, আনন্দমান, এখানটায় দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ আছে। তাহলে আমরা পড়তে শুরু করার আগে আমরা প্রথম দিকে আমরা কোনখান থেকে পড়তে শুরু করব? এটা হচ্ছে মেন পড়ার স্টেজ, কটি ভাগে ভাগ করা হয়। প্রথমত পর্বত দেখলাম, দ্বিতীয় সমতল দেখলাম, 3 নম্বর হচ্ছে মালভূমি, 4 নম্বরের দিকে দেখলাম আমরা বিচ সমতল 2 সাইডে, 5 নম্বরে আমরা মরুভূমি দেখলাম, আর 6 নম্বরে দেখলাম আমরা হচ্ছে যে দ্বীপ। তাহলে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে, সেই দ্বীপ। তাহলে আমরা প্রথমে পড়ার আগে আমরা একটা দিক পড়বো। আগে প্রথমে আমরা পর্বত থেকে পড়তে শুরু করব। কি? পর্বত। পর্বত কি? পর্বত কাকে বলে? ছোট পাহাড় কি? বড় পাহাড় কি? এবং আমরা পড়তে শুরু করি। তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম যে ভারতবর্ষকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি? সাধারণত 6টি ভাগে ভাগ করেছি। 6টি ভাগের মধ্যে আমরা 5টি ভাগে এটা জেনে নিলাম। এটা তোমার শর্ট কোয়েশ্চেনের মধ্যে তোমরা মনে রাখতে পারো যে ভারতবর্ষে 43% সমতল ময়দান মাঠ, 27% হচ্ছে মালভূমি, 10.7% হচ্ছে পর্বত, 10.6% হচ্ছে পাহাড়, আর 11% হচ্ছে মরুভূমি। এবার তোমরা বলবে যে এটা কি বলবো এটাকে? তাহলে প্রথমত আমরা পর্বত পড়তে শুরু করছি। 1 নম্বর হেডিং আমরা পর্বত রাখলাম। দেখো পর্বত। তাহলে পর্বত কি? সাধারণত পর্বত, যেটা আমরা পর্বত সম্বন্ধে আমরা জানব। তাহলে পর্বত হচ্ছে একরকম যে কোন দিকে আছে। প্রথমত ভারতবর্ষ আমাদের কোন গোলার্ধে আছে? উত্তর গোলার্ধে। আমরা কোথায় আছি? উত্তরে। এপাশে বেঙ্গল থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড যত যা আছে কি ভারতবর্ষের তুলনায় উত্তর দিকে আছে। আর এটা কি উত্তরে? পর্বতটা কোথায় আছে? উত্তর। তাহলে উত্তরের বিশাল পর্বতমালা,
উত্তরের বিশাল পর্বতমালা। তোমরা বলবে যে পর্বতমালা কেন বলা হয়? কারণ মালাতে তো একটা পুঁথি থাকে না, অনেকগুলো পুঁথি থাকে নিয়ে মালা তৈরি হয়। ঠিক একই রকম এখানটায় উত্তরে পর্বতে অনেকগুলি কি আছে? পাহাড় আছে, এবং পাহাড়ের থেকে কি তৈরি হয়েছে? পর্বত তৈরি হয়েছে। তাহলে অনেকগুলি পর্বতে হচ্ছে নিয়ে হিমালয় তৈরি হয়েছে। তাহলে হিমালয়, তাহলে উত্তরে বিশাল পর্বতমালা। বুঝতে পারলাম 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বরে ঠিক একই রকম চলে আসবে, উত্তরে বিশাল ময়দান। উত্তরে বিশাল ময়দান, উত্তরে বিশাল ময়দান হয়ে গেল। 3 নম্বরে ঠিক চলে যাবে, দক্ষিণে বিশাল মালভূমি। দক্ষিণে বিশাল মালভূমি, দক্ষিণের বিশাল মালভূমি। যখনই এই 3 নম্বর যখনই পার করলাম, তখনই 4 নম্বরে কি আসবে? যে পশ্চিমে বিশাল মরুভূমি, পশ্চিমে বিশাল মরুভূমি। তারপরে যখনই মরুভূমি হয়ে যাবে, তখনই এপাশে বিচ, ময়দান আর দ্বীপ থাকবে। বিচ, ময়দান আর দ্বীপ। তাহলে প্রথমে আমরা পড়তে শুরু করলাম উত্তরে বিশাল পর্বতমালা। তাহলে উত্তরে বিশাল পর্বতমালাকে কি বলবো আমরা? উত্তরে বিশাল পর্বতমালা কি আছে? উত্তরে বিশাল পর্বতমালা আছে হিমালয়। কি আছে? হিমালয়। হিমালয়। তাহলে এই হিমালয়কে পর্বতমালা বলার কারণ হচ্ছে যে ওখানটায় একটা কোনো কি আছে? একটা কোনো পাহাড় বা পর্বত নেই, অনেকগুলি পাহাড় পর্বত নিয়ে কি হয়েছে? পর্বতমালা তৈরি হয়েছে। যেমন ধরো এখানটায় আমি একটা মালার, এগুলো ধরো পুঁতি, এটা হচ্ছে পুঁতি। এখানটায় অনেকগুলো পুঁতি নিয়ে কানেক্ট হয়ে এখানটায় কি হয়েছে? মালা তৈরি হয়েছে। কি বলছি আমরা? মালা। তাহলে ঠিক একই রকম হিমালয়ের মানে যেটা হচ্ছে অনেকগুলি পাহাড় পর্বত দিয়ে হচ্ছে হিমালয় তৈরি। তাহলে হিমালয়কে বলছি আমরা উত্তরের বিশাল পর্বতমালা। তাহলে উত্তরের বিশাল পর্বতমালা এখানে কখন তৈরি হয়েছিল? এটা একটা ভূগোল যুগ আছে, যখনই আমরা ভূগোল ভালোভাবে পড়ব, বিশ্ব ভূগোল, তখন আমরা জানতে পারবো আর্কিয়ান আর ক্যামব্রিয়ান যুগের। আর্কিয়ান আর ক্যামব্রিয়ান, এটা একটা যুগ। আর্কিয়ান আর ক্যামব্রিয়ান যুগ থেকে হিমালয় তৈরি হওয়া শুরু হয়েছিল। তাহলে হিমালয় এখন হচ্ছে নতুন পর্বত। হিমালয় কি নতুন? এখনও প্রত্যেক দিন বলছে যে বাড়তে। আর তোমরা বলবে যে কী করে বাড়ছে? ঠিক আস্তে 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 জানতে পারবো কী করে বাড়ছে। হিমালয় হচ্ছে একটা নতুন পর্বত, গোটা বিশ্বের কাছে পুরো নতুন, মানে একবারে ভূগোলের নিয়মে, মানে 1000, 2000, 5000 সাল কোনো কিছু মাইনে করে না। ভূগোলের নিয়মে হচ্ছে কোটি বছর, লাখ বছর পরিবর্তনে কিছু হয়। যেমন ধরো তোমরা যে বাড়িতে বাস করছো, যদি 20 বছর 50 বছর না বাস করো তো কোনো ব্যাপার নেই। যদি 1 লাখ বছর যদি বাড়িতে কেউ না থাকে তো মাটির তলে ঢুকে যাবে, মাটির তলে ঢুকে যাবে ভূগোলের নিয়মে। তাহলে তোমাকে কিছু নিয়ম ফলো করতে হবে, সেই নিয়ম অনুযায়ী তুমি তবে জানতে পারবে। যেমন ধরো হচ্ছে ভূগোলের আমরা দেখলাম যে উত্তরে হিমালয় পর্বতমালা, তাহলে পর্বতমালার কি অনেকগুলি পর্বত আছে, তার জন্য পর্বতমালা হচ্ছে তার মধ্যে হিমালয়। তাহলে পর্বত কাকে বলবো আর পাহাড় কাকে বলবো? যেমন ধরো এটা হচ্ছে সমতল, এটা কি হচ্ছে? সমতল। এই সমতলের মধ্যে ধরো এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়। এগুলো পাহাড় এঁকেছি এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8, 9। তাহলে এর মধ্যে 1000 মিটার, 1000 মিটারের মিটার 1000 মিটারের যখনই উঁচু হয়ে যাবে তখনই পর্বতের রূপ নেবে। 1000 মিটারের যখনই উঁচু হয়ে যাবে তখনই পর্বতের রূপ নেবে। তাহলে যখনই এটা হচ্ছে 1000 মিটারের চেয়ে উঁচু, এটা হচ্ছে পর্বত। এটা 1000 মিটারের নিচু, এটা হচ্ছে পাহাড়। এটা 1000 মিটার উঁচু, পর্বত। এটা কি? পাহাড়। তাহলে যে সমস্ত পর্বত, পাহাড়, এবার কনফিউশন মিটে গেল তো। 1000 মিটারের উঁচু যখনই হবে আমরা ওকে পর্বত বলবো, আর তার নিচে 1000 মিটারের নিচে যে কোনো হবে সেগুলি ছোট পাহাড়। আর এরকম যেগুলো ঢাল হবে এরকমই থাকবে, সেগুলোর ভিতরে খনন যদি করা হয় তো অনেক পরিমাণ খনিজ পদার্থ বার হয়ে আসবে, এবং সেই সব স্থানকে বলি আমরা মালভূমি। বুঝতে পারলাম আমরা। তাহলে এটাও কনফিউশন কমপ্লিট হয়ে গেল এটাও। এবার আমরা জানবো যে হচ্ছে পর্বতমালায় কটি ভাগে ভাগ আছে, কী ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটাও কমপ্লিট। 1000 মিটারে যখন উঁচু হবে তখন তাকে আমরা পর্বত বলবো, আর 1000 মিটারে যখন নিচু হবে তখন তাকে বলবো আমরা যে পাহাড়। এবার আমরা জানবো যে হিমালয় কি। হিমালয়
লয়। হিমালয় কি? হিমালয়ে কোনো পাহাড় নেই, পাহাড় নেই। হিমালয়কে তুমি যদি দেখো, হিমালয়কে, তাহলে যেমন এখানে দেখছো এটা একটা চাকুর মতো দেখাচ্ছে। ধরো এখানটায় একটা চাকুর মতো দেখাচ্ছে, বুঝতে পারছো? চাকু নয়, ছুরি, বড় ছুরি তারওয়ালের মতন দেখাচ্ছে হিমালয়কে। তাহলে হিমালয়কে চাকুর মতো দেখাচ্ছে ওখানটায়। আমি ঠিক একই রকম করে ওপরটা আমি একটু আঁকছি। তাহলে ওপরটা এখানটায় যেটা আমি শর্টকাটে একটু আঁকছি আমি, মিস্টেক হয়ে যাচ্ছে। ধরো এখানটায় শর্টকাটে দেখো একটা, যখনই হিমালয়, এখানটায় যদি হিমালয় দেখো, যদি এখানটায় হিমালয়, তো হিমালয় এটা হচ্ছে পাহাড়। এখান থেকে এই উঁচু, এখান থেকে এই উঁচু মোটামুটি কত ফুট লম্বা হবে তোমার মনে হয়? কত ফুট লম্বা হবে? এখান থেকে পুরোপুরি লম্বাতে হবে হচ্ছে 2500 কিলোমিটার। কত? 2500 কিলোমিটার লম্বা। কত? 2500 কিলোমিটার। আর চওড়াতে, এইদিকে চওড়াতে হচ্ছে 600 কিলোমিটার। 600 কিলোমিটার। তাহলে যদি বলা হয় হিমালয় লম্বাতে কত কিলোমিটার, লম্বাতে এটা হচ্ছে, লম্বাতে হচ্ছে 2500 কিলোমিটার, 2500 কিলোমিটার। আর চওড়াতে হচ্ছে যে 600 কিলোমিটার, 600 কিলোমিটার। তাহলে হিমালয়ের টোটাল দূরত্ব হচ্ছে, বা লম্বাতে হচ্ছে 2500 কিলোমিটার, আর হচ্ছে চওড়াতে হচ্ছে যে 600 কিলোমিটার। এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে যে এত বড় হিমালয়ের মধ্যে কয়টি ভাগ আছে? তো আমি যেমন ম্যাপ আঁকলাম, যেমন ধরো হিমালয়ে এখানটায় অনেকগুলি ভাগ আছে। কটি ভাগ আছে? ধরো এরকমভাবে যদি করা হয়, 1টি, 2টি, 3টি, এরকমভাবে 4টি ভাগে ভাগ আছে। কয়টি ভাগে? 1, 2, 3, 4। তাহলে হিমালয়ের কয়টি ভাগে ভাগ আছে? 4টি রূপে ভাগ আছে। এবার বলবে 4টি রূপের হিমালয় ভাগে কি কি? তাহলে এই হিমালয়ে 4টি রূপের ভাগ দেখার আগে আমাদেরকে আসতে হবে, কিছু নাম জানতে হবে। তাহলে কি নাম জানবো আমরা? তাহলে 4টি ভাগ দেখার আগে আমাদেরকে জানতে হবে যে হিমালয়ে কয়টি ভাগ আছে। আমি হিমালয় এখানে লিখেছি হিমালয়ে 4টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে ট্রান্স হিমালয়। 2 নম্বর হচ্ছে বৃহৎ হিমালয়। 3 নম্বর হচ্ছে বৃহৎ, যখনই ট্রান্স বলবো, ট্রান্স বৃহৎ, মধ্য আর শিবালিক। তাহলে কটি ভাগ আছে? 1 নম্বর হচ্ছে ট্রান্স, 2 নম্বর হচ্ছে বৃহৎ, 3 নম্বর হচ্ছে মধ্য, 4 নম্বর হচ্ছে শিবালিক। ট্রান্স যখনই বলবো, যেমন ধরো আমার দুটো হাত, যেমন ধরো এটা হচ্ছে দুটো হাত, এটা দুটো হাত। যখনই ট্রান্স বলবো, তখনই আমার হাতের এই পার্টটা, যে হাতটা তুমি দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে ট্রান্স। বুঝতে পারলাম? তাহলে যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে ট্রান্স। এবার তোমাকে যদি কোয়েশ্চেন করা হয়, যেমন ধরো এখানটা আমি একটা পাহাড় আঁকলাম, পাহাড়ে কোন দিকটা ট্রান্স হবে? যেমন ধরো পাহাড়ে এই দিকটা পার হয়ে যাচ্ছে, আমি এইদিকে যদি দাঁড়ানো থাকি, তো আমি এই দিকটা দেখতে পাবো না, এই দিকটা হচ্ছে ট্রান্স। তাহলে ট্রান্স হিমালয় কোথায় আছে? ট্রান্স হিমালয় হচ্ছে পুরো কাশ্মীরটা হচ্ছে ট্রান্স হিমালয়। আমরা এপার থেকে ওই পারে ট্রান্স কাশ্মীর দেখতে পাবো না, কিন্তু চাইনাওয়ালারা দেখতে পাবে। যেমন আমরা ট্রান্স দেখতে পাবো না, যেমন আমরা কিরকম দেখতে পাবো? বৃহৎ দেখতে পাবো, কিন্তু আমরা ট্রান্স এই পারে চলে আসছে, তার জন্য আমরা দেখতে পাবো না। তাহলে তোমাদেরকে এবার কি করতে হবে? তাহলে তোমাদেরকে ট্রান্স, বৃহৎ, মধ্য, শিবালিক, হিমালয়, তাহলে আমরা 4টি ভাগে ভাগ করেছি। যেমন এক নম্বর হচ্ছে 1, 2, 3, 4। তাহলে সেরকমই ট্রান্স হিমালয়ের কিছু ভাগ আছে। ট্রান্স হিমালয়ে কি ভাগ আছে আমরা নেক্সট ক্লাসে আমরা ভালোভাবে আলোচনা করব, যে ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি ভাগ আছে, এবং ট্রান্সের পরে কি কি নাম আছে, বৃহতে কি কি আসবে, মধ্যে কি কি আসবে, শিবালিকে কি কি আসবে, আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই
পরে নেক্সট ভিডিও। জয় হিন্দ।